তোরে এমন অবস্থা করব তুই না পারবি বাঁচতে, না পারবি মরতে। একটা চোখ তোলার পরে আমি আরেকটা চোখে দেখতেছিলাম যে আমার একটা চোখ ওদের হাতে, ছুরিটা রক্তাক্ত। বারবার বলতেছিলাম যে আমাকে একটা চোখ ভিক্ষা দেন, আমাকে একদম অন্ধ করিয়েন না। আমার উপরে আরও জঘন্যতম টর্চার শুরু হয়েছে। আমাকে গ্রিলের সাথে বেঁধে আমাকে পিটানো হচ্ছে। এই ঘটনার পর সে সময় আপনারা আইনের আশ্রয় না নিয়ে এখন কেন ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ করলেন? আমি মারি খেলাম, আমাকে সারা রাত নির্যাতন করলো, আমাকে গুম করলো, আমাকে অপহরণ করলো, আমার চোখ তুলে ফেললো, আবার আমাকে পুলিশ এসে আমার সাথে রাত ব্যবহার করে পরে আমাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে কুমিল্লার এক ছাত্রদল নেতাকে অপহরণ করে তুলে ফেলা হয়েছে তার দুই চোখ। 2016 সালে ঘটে যাওয়া হৃদয় বিদারক এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কুমিল্লা 5 বুরুচুং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সাবেক এমপি এম এ জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব ওপি, তার ভাই আবু সাইব বাপ্পি সহ 15 থেকে 20 জনকে। কেন ঘটেছিল এমন ঘটনা, কিংবা এত বছর পর এসে কেনই বা মামলা অভিযোগ, এসব বিষয়ে জানতে আজ আমরা কথা বলবো ভুক্তভোগী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকাদিঘি গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়ার সঙ্গে। জনাব গোলাম কিবরিয়া, কি ঘটেছিল সেদিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সেদিনের বর্ণনা একটু দিতেন। সময়টা ছিল 2016 সাল 21শে জুলাই। 20শে জুলাই দিবাগত রাত 12:30 থেকে 1টা। আমি ঢাকা থেকে ট্রেন যুগে এসে ট্রেন থেকে নামার পর আমি সব সময়ের মতোই রিকশায় রওনা হই বাসার দিকে। আমার বাসা শহরে কালিয়াজুরি ছিল। আমি যখন রেল স্টেশন রোড ক্রস করার মুহূর্তে আমার রিকশার গতিরোধ করে অপরিচিত দুইজন রোধ করে আমারে বলতে থাকে যে তুই কি কিবরিয়া, তুই রাজনীতি করস না, বড় রাজনীতিবিদ হয়ে গেছস, চোখে মুখে মানুষ লাগে, অসংলগ্ন অনেক ধরনের কথাবার্তা বলতেছিল। তারপরে পরেই আমার যে আসামিরা, যাদেরকে আমি আসামি করেছি, তারা সকলেই আমার সাথে এসে ধস্তাধস্তি শুরু করে। মুহূর্তের মধ্যে যে এম এ জাহের এমপির যে গাড়িটা, নোহা নেভি ব্লু কালার একটা গাড়িটা আসার পরে আমাকে অস্ত্রের মুখে, এদের কয়েকজনের হাতে অস্ত্র ছিল, তো অস্ত্রের মুখে আমাকে গাড়িতে তুলে গাড়ি করে আমাকে পশ্চিম বাগিচাগাঁওয়ের আবু তৈয়ব ওপির যে বাসা মল্লিকা হাউস, ওই হাউসে নিয়ে যায়। যাওয়ার পরে ওখানে নেওয়ার পরে তখন আবু তৈয়ব ওপির বাবা ছিল আবু তাহের। উনি বলতেছে যে তোরা আর কত জ্বালাবি আমাদেরকে, আমরা রাজনীতি করি, আমাদের তো একটা সম্মান আছে, তোরা রক্তের হইয়া ঘরের মানুষ হইয়া তোরা আমাদের মান সম্মান নিয়ে গেল, মুখ দেখাইতে পারি না। তো মূলত বিষয়টা ছিল যে ওনারা আওয়ামী লীগ করে আর আমরা বিএনপি পরিবার। তো এই বিষয়টাকে উনি ইঙ্গিত করে বারবার বলতেছিল যে ওনাদেরকে পাত্তা দেই না, দাম দেই না, ওনারা একদিকে গেলে আমরা অন্য দিকে যাই। তো যাই হোক, এখানে আমাকে অনেক মারধর শুরু করা হয়, রড দিয়ে আঘাত করা হয় এবং অস্ত্রের ভয় দেখানো হয়। আমাকে অনেক টর্চারের পরে কিছুক্ষণ পরে আমাকে আবার রুম থেকে বের করা হয়। এর মধ্যে ওনারা ফোনে কথা বলে থানাতে, কোতোয়ালি থানা, বুড়িচুং থানা, ব্রাহ্মণপাড়া থানা কথা বলে রুট ক্লিয়ার দিচ্ছে, কোনো পুলিশ যেন গাড়িটাকে সার্চ না করে। তো এইগুলো দেখে আমি বুঝতে পারছি যে হয়তোবা আমার কপালে কোনো একটা দুর্গতি আছে। তা আমাকে রুম থেকে বের করে এনে গাড়িতে ঢুকানোর পরে আমি খুব কান্না করতেছিলাম আমার ব্যথা যন্ত্রণায়। পরে আমার চোখ বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, পা বেঁধে ফেলে। তো এরপরে গাড়ি রওনা দেয় এলাকার দিকে। তো আমি তো আর দেখতে পাচ্ছি না, আমার চোখ যেহেতু বাঁধা। তো আমি আনুমানিক, যেহেতু আমার পরিচিত রাস্তা, কোথায় স্পিড ব্রেকার আছে, রেল ক্রস আছে, ওইগুলো আনুমানিক
আমি ধরে বুঝতে পারতেছি আমার এলাকার দিকে নিচ্ছে। আর এরা কয়েকজন ফোনে কথা বলতেছে বিভিন্ন পুলিশদের সাথে থানাতে। পরে আমাকে ওখানে নেওয়ার পরে জাহেদ সাহেব সামনে, জাহেদ সাহেবের বিল্ডিংয়ে আমাকে ঢুকানোর পরে ওখানেও আমাকে মারধর শুরু করে। আমি মানে ওনার পায়ে ধরে ফেলি যে আমার যদি কোনো ভুল থাকে, আমার যদি কোনো অন্যায় থাকে, তাহলে সেটা আমার গার্ডিয়ান আছে বা আমার সাথে আলোচনা করতে পারে। আমি যদি তাদের, আমার রাজনীতিটা যদি এমন হয় তাদের মান সম্মানে আঘাত লাগে, তাহলে তারা যেন আমার সাথে আলোচনা করে। তো আমি ইমোশনালি অনেক কিছু বলতেছিলাম তখন আমাকে ওখানে আরও কয়েকজন আগে থেকে ছিল, তারা অনেক মারধর করে এক পর্যায়ে জাহেদ সাহেব বলে, ঠিক আছে, তারে এই যে মিরাজুল হক রিমন এর একটা পরিত্যক্ত ঘর আছে, বিল্ডিং, ওখানে কেউ থাকে না, বলছে ওখানে নিয়ে যা, এরপরে যা লাগে ভাইয়ের সাথে আলোচনা করবো, ওপি আছে, তারপর হচ্ছে আর্থিক সামাজিক প্রশাসনিক যত হেল্প লাগে করবে, আমাকে নিয়ে মানে ওষুধ দেওয়ার জন্য এইভাবেই বলছে যে নিয়ে ঠিকভাবে ওষুধ দে, তার মুখ থেকে সব বের হবে। তো পরবর্তী সময়ে আমাকে ওখানে নিয়ে, আমার তো হাত পা এমনিতেই বাঁধা, আমার চোখের কাপড়টা খুলে গেছিলো ওনারা যখন মারতেছিল, মারের কারণে আমার চোখের কাপড় খুলে যায়। যাওয়ার পরে আমি তো সবাইকে দেখতেছি, তো আমার উপরে মানে আরও জঘন্যতম টর্চার শুরু হয়েছে। আমাকে গ্রিলের সাথে বেঁধে আমাকে পিটানো হচ্ছে যে আমার বড় ভাই ইয়াসিন আরাফাত কোথায় থাকে, তোদেরকে অনেক বলছি এসব রাজনীতির দরকার নাই, লেখাপড়া করতেছস কর, এসব রাজনীতি করিস না, হ্যাঁ তোরা শুনোস না, তোরা পাত্তা দেস না, কাউকে দাম দেস না। তো এইভাবে এগুলা বলে আমার কোন ভাই কোথায় আছে তাদের নাম্বার দেওয়ার জন্য, তাদের ঠিকানা দেওয়ার জন্য বলে আমাকে মারতেছিল, রড দিয়ে আঘাত করতেছিল। পরে একজন বলতেছে যে রড দিয়ে মারলে সমস্যা আছে, তাকে মানে লাঠি দিয়ে মারতে হবে। তো আমরা যে সোমেল, যে গাছ চিরানো যে মেলের যে কাঠগুলো, এই কাঠগুলো ওরা কয়েকটা আনছে, আয়না আমাকে অনেক মারছে সারা রাত। মানে আমাকে এতটাই মারছে, আমার কোমর থেকে পায়ের তালু পর্যন্ত একদম থেতলে গেছে। মানে আমার পরিস্থিতির এমনও হয়েছে, মানে টর্চারের পরবর্তী 1 মাসেরও বেশি সময় আমার পেশাবের সাথে ব্লাড বের হয়েছে। তো এক পর্যায়ে আমাকে ইলেকট্রিক্যাল শর্ট দেওয়া হয়। শর্ট দেওয়ার পরে একটা আলোচনা উঠে যে এখানে আমার নাকি চোখ তুলে ফেলবে। তখন জাহেদ সাহেবের নেতৃত্বে আরও অপরিচিত কয়েকজন ছিল, তো এরা এসে আমাকে মানে চোখ তোলার একটা প্রিপারেশন নিচ্ছে। আমি হাওমাও করে আমি জীবন ভিক্ষা চাচ্ছি বারবার, কিন্তু তারা কোনো কথাই আমার আমলে নিচ্ছে না। তোরে এমন অবস্থা করব, তুই না পারবি বাঁচতে, না পারবি মরতে। তো পরে আমার চোখে হাত দেয়, আমার চোখ ছুরি দিয়ে প্রথম একটা চোখ উপড়ে ফেলে। এই চোখ মানে একটা জীবন্ত মানুষের চোখ তোলার যে কি যন্ত্রণা, সেটা আমি আসলে কাউকে বুঝাইতে পারবো না। একটা চোখ তোলার পরে আমি আরেকটা চোখে দেখতেছিলাম যে আমার একটা চোখ ওদের হাতে, ছুরিটা রক্তাক্ত। তারপরে আমাকে যখন চোখ তোলা হয়েছে, মানে এতগুলা ব্লাড বের হয়েছে, পরে যখন আরেকটা চোখে হাত দেয়, আমি বারবার বলতেছিলাম যে আমাকে একটা চোখ ভিক্ষা দেন, আমাকে একদম অন্ধ করিয়েন না। তো তারা মানে এতটাই হিংস্র ছিল যে মানে আমার একটা চোখ, মানে আমার চোখ, আল্লাহ আমাকে চোখ দিছে, আমার চোখ আমি ভিক্ষা চাচ্ছি, আমি এই সময়টাতে এসে আমার চোখ হারাইতে হবে, তাহলে তো আল্লাহ তাআলা ছোটোবেলা থেকে আমাকে চোখ দিত না। কিন্তু আমার চোখ আমি ভিক্ষা চাচ্ছি, ওরা আমার অবশিষ্ট চোখটাও রাখে নাই, একদম ছুরি দিয়ে টেনে আমার চোখটা বের করে ফেলছে। আমি তখন অন্ধ হয়ে যাই। আমি অন্ধ হওয়ার পরেও তারা আমাকে মারধর করছে। তো আমি তখনকার সময়টা মানে এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে একটা মানুষ
আমার বয়স 20-21 বছর ছিল। 20-21 বছর আমি যে চোখগুলো দিয়ে পৃথিবীর আলো দেখছি, ওই চোখগুলো আমার উপরেই ফেলতেছে। এটার যে কষ্ট, সেই কষ্টটা আমি বুঝাইতে পারবো না। তো তারপরে আমাকে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলে রাখার পরে এরা থানাতে কথা বলতেছে। জায়েদ সাহেব থানায় ফোন দিছে, ফোন দিয়ে কথা বলতেছে যে থানার আইসা যেন পরিস্থিতি সামাল দিয়ে আমাকে কিভাবে ব্যবস্থা করবে। পরে ওরা আড়ালে গিয়ে ফোনে কথা বলে আমার সামনে থেকে চলে যায়। তো পরে পুলিশ এসে আমাকে, মানে আমি মার খেলাম, আমাকে সারা রাত নির্যাতন করলো, আমাকে গুম করলো, আমাকে অপহরণ করলো, আমার চোখ তুলে ফেললো, আবার আমাকে পুলিশ এসে আমার সাথে রাব ব্যবহার করে। পরে আমাকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কুচাইতলি মেডিকেল, কুমিল্লা মেডিকেলে নিয়ে আমাকে সাথে সাথে রেফার করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকাতে। তখনও আমার চিকিৎসা নিয়ে তালবাহানা। পুলিশকে ওসি SM বদিউজ্জামান, দারোগা হচ্ছে সুমন আদিত্য, তারাও আমার মামলায় আসামি আছে। তো তারা বলে যে তোমার ভাই ওপিকে ফোন দাও, তোমাদের এলাকার নেতা জাহিরকে ফোন দাও, যদি এরা বলে তাহলে তোমাকে রেফার করা হবে। তো এগুলা বলে আমাকে কালক্ষেপণ করে 2 দিন আমাকে বিনা চিকিৎসায় ফেলে রাখছে। তো পরবর্তীতে আমাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ওখানে আমাকে 4-5 দিন ট্রিটমেন্ট দেয়। আমি একদম সুস্থ হই নাই, আমি হুইল চেয়ারে চড়তাম। আর আমার পেশাবের সাথে আমাকে এতটা পরিমাণ নির্যাতন করছে, আমার পেশাবের সাথে ব্লাড বের হতো। তো আমি হাঁটতে পারতাম না, তো হুইল চেয়ারে চড়তে হতো, ঠিকভাবে ওয়াশরুমে যেতে পারতাম না। আমার জীবনটা যে মানে জাহান্নাম দেখি নাই। তো আমার জীবনটা মনে হচ্ছিল তখন আমি জাহান্নামে চলে আসছি। একদিকে পৃথিবীটা অন্ধকার, আরেক দিকে আমার যে নির্যাতনের ক্ষত, সেই ক্ষতগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না। পরে হঠাৎ করে সুমন আদিত্য, দারোগা ব্রাহ্মণপাড়া থানার, সে টিম নিয়ে গিয়ে আমাকে বলল এই হসপিটালে ভালো ট্রিটমেন্ট নাই, তোমাকে উন্নত মানের হসপিটালে নিয়ে যাব, তোমার শারীরিক অবস্থাও খুব খারাপ। এই কথা বলে আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে, এনে আমাকে ব্রাহ্মণপাড়া থানায় সারা রাত ফেলে রাখে এবং মেডিকেলের যে কাগজ ফাইল সব কিছু এরা গায়েব করে ফেলে। চোখের অপারেশনের রিপোর্ট সব কিছু, কোনো কাগজপত্রে আমাদেরকে দেয়া হয় নাই, আমরা যেন আইনি সহায়তা না নিতে পারি। পরে আমাকে এনে আদালতের মাধ্যমে জেলখানায় চালান দেওয়া হয়। আমার জেলে ঢোকার পরে আমার জীবনটা হয়ে যায় আরও মানবেতর। ওখানে তো আর আপনজন কেউ নাই, আশেপাশের লোকজন যতটুকু হেল্প করে আমার চলার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে। আমি জেলখানাতে ছিলাম, খুবই মানবেতর জীবনযাপন করতেছিলাম। তো পরবর্তীতে জেলখানা থেকে বের হয়ে আমি প্রাইভেটলি কিছু যতটুকু সুযোগ ছিল ট্রিটমেন্ট নিয়ে আমি আমার স্বাভাবিক জীবনে ফেরার। আসলে গল্পগুলো অনেক বড় আমার জীবনের, কিভাবে আমি স্বাভাবিক জীবনে আসছি এগুলো আরও কঠিন। আমি জেলখানায় কেন গিয়েছিলেন আপনি? কতদিন ছিলেন কারাগারে? আমি জেলখানায় গিয়েছিলাম, পুলিশ যখন আমাকে উদ্ধার করে নিয়ে যায়, আমি যে আটক অবস্থায় আছি আমি জানতাম না। ওনারা কোনো সাধারণ লোকদের সাথে আমাকে মিট করতে দিত না এবং কোনো সংবাদকর্মী ঢুকতে দিত না। আমাকে ওনারা মানে একদম আইসোলেটেড করে রেখেছিল। থাকার পরে হঠাৎ বলল যে আমাকে থানায় এনে বলল যে আমি মারামারি করছি, মারামারির সাথে জড়িত, আমি ওদের ঘরে লুট করছি, আমার ফুল ফ্যামিলির বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। আমরা 5 ভাই নাকি আমরা মানে লুটপাট করছি, টাকা চুরি করছি, মানি ব্যাগ চুরি করছি, মানে এমন কিছু উপন্যাসের মতো গল্প। তো এগুলো দিয়ে আমাকে এই মিথ্যা মামলায়, মারামারির মিথ্যা মামলায় আটক দেখিয়ে আমাকে জেলখানায় দিয়ে দেয়। জেলখানা থেকে আমি বের হয়ে প্রায় মাসখানেকের উপরে আমি জেলখানায় মানবেতর জীবনযাপন করি। তারপরে আমার জামিন হয়। জামিন নিয়েও অনেক তালবাহানা হয়েছে, কারণ
আমি যে ক্ষমতার রুশানলে পড়েছিলাম, তখন আমার নির্যাতনের পদে পদে আমার নির্যাতনের যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলোয় সর্বশ্রেষ্ঠ প্রমাণ যে আমি তখন ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তিদের রুশানলে ছিলাম। সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ আনছেন, তিনি কিন্তু সে সময় এমপি ছিলেন না। তার আসলে রাজনৈতিক পাওয়ারটা কী ছিল, আর তখন যিনি এমপি ছিলেন তার কাছে আপনারা কেন যাননি? আচ্ছা, আমার আমার যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, তা ঘটেছিল 16 সালে। তো জাহের পরিবার কিন্তু একটি প্রবীণ রাজনৈতিক পরিবার, আওয়ামী রাজনীতির সাথে ওনারা যুক্ত। তো আসলে উনাদের মতো আওয়ামী লীগের রাজনীতিতে উনাদের যতটুকু প্রভাব ছিল, আমাদের মতো ছোটোখাটো পরিবারের কাছে ওনারা বিশাল কিছু। তো তৎকালীন সময়ে যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট আবু তৈয়ব ওপি, উনি রানিং ছাত্রলীগের প্রেসিডেন্ট। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে এটা উনি নিজেও অস্বীকার করতে পারবে না, উনি আমাকে অফার করেছিল ছাত্রলীগে জয়েন করার জন্য, ওনার সাথে থাকার জন্য। উনি আমার যা যা লাগে, যত শেল্টার লাগে, যা যা লাগে সব কিছুই দিবে, উনি এইভাবে আমাকে অফার করেছিল। কিন্তু আমি ওনার অফার আমি রাজি হই নাই। তো তখন হচ্ছে ওনার বাবা ছিল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, উনি ছিল রানিং প্রেসিডেন্ট। আর জাহের, উনি অনেক আগে থেকে ওনারা ফুল পরিবারে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করত। তো জাহের উনি আমার জানা মতো 1998 সালে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে। তারই ধারাবাহিকতায় উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল। যদিও ওনার বড় ভাই আবু তাহের সামনে থেকে রাজনীতি করত, ওনার ভাইকে উনি সর্বাত্মকভাবে সহযোগিতা করত এবং রাজনীতির সাথে উনিও সরাসরি যুক্ত ছিল। তো পরবর্তী সময়ে আবু তাহের এন্তেকালের পরবর্তী সময়ে উনি সামনে আসে এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়। আর উনাদের যে অর্থবিত্ত বা উনাদের রাজনৈতিক পাওয়ার, এটা যে মানে ওনারা কোনো পদে না থাকলে ওনাদের পাওয়ার ছিল না, এটা অবশ্যই আমার এলাকার যারা জনগণ তারা অবশ্যই নিজেরা অবলোকন করেছে এবং সকলে জানে ওনারা কোন সময় থেকে পাওয়ারফুল এবং ওনারা চাইলে কি করতে পারে না করতে পারে, এগুলা অবশ্যই আমার এলাকার জনগণ জানে। মূলত রাজনৈতিক বৈরিতার কারণেই আপনার উপর এই জঘন্য ঘটনা ঘটেছে বলে মনে করছেন? জি, আমার যে নির্যাতনের ধরন এবং প্রশাসনিক যে শেল্টার এবং প্রশাসনকে যেইভাবে ব্যবহার করা হয়েছে এবং ওনারা যেইভাবে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করে ভূমিকা পালন করছেন, এতে করে এটা স্পষ্ট প্রমাণিত যে ওনারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার উপরে এত বড় অত্যাচার নির্যাতন। আর অত্যাচার নির্যাতনের তো একটা সীমা থাকে, কিন্তু জীবন্ত মানুষের দুইটা চোখ উপড়ে ফেলে তাকে অন্ধ করে দিয়ে অন্ধকার জীবনের দিকে ঠেলে দেওয়া, এটা অবশ্যই রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল ওনাদের পূর্ব পরিকল্পিত। আর শত্রুতা তো শুধু আমার সাথে না, আমার ফুল পরিবারের সাথে। আমরা ছোট থেকেই দেখেছি ওনার পরিবার আর আমার পরিবার, আমার বড় ভাই ইয়াসিন আরাফাত, উনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে অনেক আগে থেকে যুক্ত। তখন থেকে ওনাদের সাথে অঘোষিত কখনো ঘোষিত একটা রাজনৈতিক রেষারেষি, রাজনীতিক একটা মানে দ্বান্দ্বিক অবস্থা এটা বিরাজমান ছিল, ছোট থেকেই দেখে আসছি। এই ঘটনার পর সে সময় আপনারা আইনের আশ্রয় না নিয়ে এখন কেন ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ করলেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমার মতো একটা সুস্থ সবল একটা মানুষকে নির্যাতন করে, যেখানে ছুরি দিয়ে 2 চোখ উপড়ে ফেলা হয়েছে এবং নির্যাতনের একটা মাত্র সিন্ডম আমি বললাম যে আমার পেশাবের সাথে ব্লাড বের হয়েছে, এই পরিমাণ নির্যাতনের শিকার একটা মানুষ 2 চোখ হারিয়ে যখন অন্ধত্ব বরণ করছে, তখন সেই মানুষটাকে যেই প্রশাসন মিথ্যা মারামারির মামলা দিয়ে আটক করে জেলখানায় নিক্ষিপ্ত করতে পারে এবং চিকিৎসা না দিয়ে রাখতে পারে,
এবং চিকিৎসার সকল কাগজপত্র গুম করে ফেলতে পারে, সেই প্রশাসনের কাছে কতটুকু কি আশা করা যায়? কখনো আশা করা যায় না। এটা গেল একটা বিষয়। আরেকটি বিষয় হলো, যেহেতু এখানে রাজনৈতিক শেল্টার বা রাজনৈতিক একটা বিষয় আমার ঘটনার মধ্যে ছিল, যার কারণে থানা প্রশাসন, জেলা প্রশাসন এবং কি ঢাকাতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রশাসনকে কন্ট্রোল করে ওনারা সব দিক থেকে আমাদেরকে বিচারের সুযোগ থেকে বঞ্চিত করছে। তো সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, যেই দিন এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আইনের সহযোগিতা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, সেটা যদি 10 বছর, 20 বছর, 40 বছর পরও হয়, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আমি অবশ্যই আইনের দ্বারস্থ হব। তারই ধারাবাহিকতায় আমি গতকাল আমার 9 বছরের যে কষ্ট, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ধারণ করে আমি গতকাল ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আশা করছি আমার বিচার আমি পাব। আর আরেকটি বিষয় হলো, তৎকালীন সময়ে আমি কারাগার থেকে বের হওয়ার পরে আমার মা মামলা করার জন্য আমাকে নিয়ে থানায় গিয়েছিল। থানার তৎকালীন ওসি SM বদিউজ্জামান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা SM বদিউজ্জামান আর SI হচ্ছে সুমন কুমার আদিত্য, এরা খুব রাফ ব্যবহার করছে। আমার মাকে গ্রেপ্তার করার হুমকি দিছে এবং কি আমার ভাই বেরাদরকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে, আবার আমার মতো পরিণতি ভোগ করতে হবে, এই ধরনের হুমকির কারণে আমরা আর প্রশাসনের দ্বারস্থ হই নাই। প্রতিজ্ঞা অনুসারে আজকে 9 বছর পরে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। জি, এবার যদি ব্যক্তিগত প্রসঙ্গে আসি, সে সময় যখন আপনার উপর হামলা হয়, আপনি তখন কিসে পড়ছিলেন? বর্তমানে কিভাবে লেখাপড়া চালাচ্ছেন? আমি যখন আমি হামলার শিকার হই, নির্যাতনের শিকার হই, আমি তখন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলাম এবং সেকেন্ড টাইমে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো তখন আমার এই ঘটনার 3-4 মাস পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার পর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ওখানে চান্স পাওয়ার পর থেকে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া শুরু করি। যারা চোখে দেখতে পায় না, ব্লাইন্ড, অন্ধ শিক্ষার্থী, তারা যেই সিস্টেমে লেখাপড়া করে, আমি ওই সিস্টেমে লেখাপড়া করে অনেক কষ্ট করে আমি এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমার লেখাপড়া শেষ পর্যায়ে, আমি ইতিমধ্যে লেখাপড়ার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। জনাব গোলাম কিবরিয়া, আপনার এই দুঃখ দিনের কথা আমরা শুনলাম। আপনার জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু নেই। আপনার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, আপনি আপনার মতো করে জীবন ধারণ করুন, সেই জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।